সুপ্রিম কোর্ট থেকে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পরেই এই মুহূর্তে রাজ্য কার্যত তোলপাড়। চাকরিহারা শিক্ষকরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, একটা অংশ অনশন করছে, আর একটা অংশের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বৈঠক করছেন। যা পরিস্থিতি, তাতে করে এই সদ্য যারা চাকরি হারিয়েছেন শিক্ষকরা, তারা কি চাকরি ফেরতের তাদের কোনো সম্ভাবনা রয়েছে? 2026 নির্বাচনের আগে বাতিল প্রায় 26,000 চাকরি। তোলপাড় রাজ্য। যাদের স্কুলে থাকার কথা চাকরি হারিয়ে প্রায় প্রতিদিনই তারা রাস্তায়। এই আবহে চাকরি বাতিল জট কাটিয়ে কিভাবে নিয়োগ ইস্যুতে অকপট দুর্নীতি মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানতে নারাজ যোগ্য অযোগ্য তত্ত্ব, বরং তার দৃষ্টিভঙ্গিতে একদল দুর্নীতি করতে গিয়ে বমাল ধরা পড়েছেন, আর একদল দুর্নীতি করেও ধরা পড়েননি। এবং এখানে যোগ্য অযোগ্যের কোনো প্রশ্ন নয়, এটা কিন্তু গুলিয়ে দেওয়ার একটা শব্দ। এটা হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া। তাদের মধ্যে একদল আছে দুর্নীতি করতে বামাল ধরা পড়েছেন, আরেক দল আছেন যারা বামাল ধরা পড়েননি, এবং এইটা সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারের। অতএব ওই যোগ্য অযোগ্য বিভাজন করার নাম করে এদের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়ার যে প্রবণতা হচ্ছে একদল মানুষের, সেটা অত্যন্ত ক্ষতিকারক। যদি লড়াই করতে হয়, সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং সামগ্রিক দুর্নীতি রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন থেকে করেছে, তার বিরুদ্ধেই আওয়াজ তুলতে হবে। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ঘোষণা করেছেন। প্রশ্ন উঠছে, বাস্তবেই কি চাকরি ফিরে পাওয়া সম্ভব? প্রবীণ এই আইনজীবীর মতে জনগণের কোটি কোটি টাকা খরচ করে রাজ্য বলবে হলো না। আমার বুদ্ধিতে তো হয় না। এখন ওরা কোটি কোটি টাকা খরচা করেছেন, আরও কয়েকশো কোটি টাকা খরচা করবেন জনগণের, তারপরে ওরা বলবেন যে কী করে আমরা চেষ্টা করেছিলাম, পারলাম না। চাকরি ফেরতের দাবিতে চাকরিহারাদের আন্দোলন ঘিরে বুধবারই উত্তপ্ত হয়ে উঠেছিল কসবা ডিআই অফিস। পুলিশের নির্মমতা দেখেছিল রাজ্য। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুদীপ্ত গুপ্ত মৌদুল মৃত্যুর প্রসঙ্গ টেনেছেন। তার অভিযোগ, দুর্নীতি ঢাকতে পুলিশকে সংগঠিত বাহিনী হিসেবে ব্যবহার করেছে তৃণমূল সরকার। কি হঠাৎ নাকি? কি প্রথম ঘটনা ঘটল? সেই সুদীপ্ত গুপ্তর খুন পর থেকে শুরু হয়েছিল। পরে মইদুলের ওপর আক্রমণ হলো, মিছিলে মইদুল পুলিশের লাঠির আঘাত খেয়ে মারা গেল। তারপর আমরা দেখেছি যখন নবান্ন অভিযান হয়েছিল, সে প্রবীণ নেতা কান্তি গাঙ্গুলি, সূর্যকান্ত মিশ্র, তারাও লাঠির আঘাতে আহত হয়েছিলেন। সুতরাং এই সরকার তার দুর্নীতিকে বাঁচাবার জন্যে পুলিশকে একেবারে সংগঠিত গুন্ডা বাহিনী হিসেবেই ব্যবহার করেছেন সবসময়। নতুন কি আমি বুঝি না। চাকরি হারানোর জন্য শাসক দল তৃণমূল ও চাকরিহারাদের একাংশ দোষারোপ করছেন প্রবীণ এই আইনজীবীকে। সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বক্তব্য, কেউ দুর্নীতির ফসল থেকে বিচলিত হলে কিচ্ছু করার নেই। তারা দুর্নীতি করেছেন, দুর্নীতির সঙ্গে সহযোগিতা করেছেন। আমি যারা বঞ্চিত 22 লক্ষ প্রার্থী ছিলেন, 22 লক্ষ বনাম 24,000, এটা হিসেব করুন। এই 22 লক্ষদের মধ্যে অনেক যোগ্য প্রার্থী যারা এই দুর্নীতির জন্য তাদের মেধা প্রমাণ করতে পারেননি, যোগ্য বলবো না, মেধা প্রমাণ করতে পারেননি। সুতরাং আইনের লড়াই যখন হবে, তখন আমি যেটুকু নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মেধাভিত্তিক বিচার হওয়া উচিত ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, তার জন্য লড়াই করেছি। এবং তাতে যদি কেউ তার দুর্নীতির ফসল থেকে বঞ্চিত হন, তারা যদি আমাকে গালাগালি করবেন, তাতে আমার বিচলিত হওয়ার কিচ্ছু নেই। নতুন করে নিয়োগের পরীক্ষায় 16 প্রার্থীরা ছাড়াও কি অন্যরাও জায়গা পাবে? মুখ খুলেছেন বিকাশবাবু। হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়টা পড়লে পরেই স্পষ্ট হয়ে যাবে। এ নিয়ে কোনো রকম বাজারি ফাটকাবাজির কোনো সুযোগ নেই। রায়টা পড়লেই পরিষ্কার বোঝা যাবে যে 2014 যারা অংশগ্রহণ করেছিলেন, 2016 তারাই আবার পরীক্ষা বসবেন। এখানে নতুন করে কেউ ওই সিলেকশন প্রসেসে আসতে পারবে না। সেটাও আমার সওয়াল ছিল সুপ্রিম কোর্টে। আমার সওয়ালের প্রেক্ষিতেই তো সুপ্রিম কোর্টে ওই নোটিশ দিয়েছেন। তা সেখানে যদি সন্দেহ থাকে, দ্বন্দ্ব থাকে, তাহলে সুপ্রিম কোর্টকে দরখাস্ত করলেই হয় যে আমরা এখানে 2016 প্রার্থীদের রাখতে চাই, কিংবা আমরা সবাইকে আনতে চাই। ব্যাখ্যা করে দেবেন সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট। কিন্তু ওটা না করে এই সমস্ত ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া যায়। চাকরিহারা শিক্ষকদের স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার হিসেবে স্কুলে কাজ করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধ করতে অভ্যস্ত মুখ্যমন্ত্রী ঠেলছেন সাধারণ মানুষকেও, মন্তব্য প্রবীণ আইনজীবীর। সুপ্রিম কোর্টের রায়কে
অমান্য করার জন্য মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে প্ররোচিত করছেন। এটা আরেকটা তো অপরাধ, আরেকটা সাংবিধানিক অপরাধ। উনি অপরাধ করতে অভ্যস্ত, তাই অপরাধের দিকে সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছেন। সর্বোচ্চ আদালত অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে। বেতন ফেরত না দিলে কি হবে? আদালতের নির্দেশ অমান্য করলে যা হবার তাই হবে। আদালতের স্পষ্ট নির্দেশ আছে, সেটা যদি কেউ অমান্য করতে চায় তার যা পরিণতি হবে আইনত তাই হবে। কথা বললাম বিকাশবাবুর সঙ্গে এবং পরিষ্কার তার কথাতেই যে আদালতের নির্দেশ অমান্য করলে যা করণীয় আইনত সেটাই কিন্তু হবে। তো প্রতি ক্ষেত্রে এখনো পর্যন্ত আদালতের নির্দেশ মেনে সরকারের যে ভূমিকা পালন করার কথা সেটা কতটা তারা করতে পারছে সেটা অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।